এখন দেখ কেমন লাগে। আমিও দেখবো সকালে তোর স্বামী কি নিয়ে বাইরে যায়। ওগো, দেখে যাও, সব কি যেন নষ্ট করে দিয়েছে। এত কষ্ট করে তৈরি করা পুতুলগুলো কে যেন পুড়িয়ে ফেলেছে। নিমতলি গ্রামের চাষি পরিবারের দুই মেয়ে ঋতু ও মিতু। ঋতু পরিবারের বড় মেয়ে এবং মিতু পরিবারের ছোট মেয়ে। ঋতু ও মিতুর মা মারা গিয়েছে তাদের ছোটবেলায়। তার বাবা দীনেশ লোকের জমিতে চাষবাস করে কোনো রকমে দিন আনে দিন খায়। ঋতুর খুব সাধারণ, সে সাধারণভাবেই বাঁচতে ভালোবাসে। অন্যদিকে মিতু উচ্চ আকাঙ্ক্ষার একটি মেয়ে, সে অসাধারণভাবে বাঁচতে ভালোবাসে। ঋতুমা, এই নে। কি এনেছো বাবা? বাজার থেকে 3টে ডিম নিয়ে এসেছি, আর রান্না করতো মা। সপ্তাহে 5 দিনই ডিম রান্না হয়, একটু মাছ মাংসের মুখ দেখতে পাই না। এসব তুই কি বলছিস মা? আমি সারাদিন কষ্ট করে রোজগার করি, তারপর যেটুকু টাকা পাই তা দিয়ে বাজার করে আনি। বোন, এসব কথা বলতে নেই। আমাদের যেমন অবস্থা আমরা তো সেরকম ভাবেই চলবো। কেন আমাদের এরকম অবস্থা কেন? তুমি একটু ভালো মতন রোজগার করে আনতে পারো না বাবা? সবার বাড়ি কি সুন্দর মাছ মাংস রান্না হয়, নানা রকম পদ হয়, লোকের মেয়েরা কত সুন্দরভাবে চলাফেরা করে, আর আমি তাকাতে পারি না নিজের দিকে। কি করব, সবই যে আমার ভাগ্য। মিতু, তুই ঘরে যা। আর বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না, তুমি তো জানোই ও একটু এরকমই। কথা তো ঠিকই বলেছে, আমি বাবা হিসেবে তোদের জন্য কি আর করতে পারলাম। এসব কথা আর কখনো মুখে আনবে না বাবা। শোনো, তুমি যে আমাদের সঙ্গে রয়েছো এই অনেক। তুমি এখন ঘরে যাও, আমি খেতে দিচ্ছি। এইভাবে অভাব অনটনের মধ্যে দিয়ে চলে যেতে থাকলো তাদের সংসার। ঋতুর মনে শান্তি থাকলেও শান্তি নেই মিতুর মনে। সে খালি টাকা পয়সা, বড় বাড়ি গাড়ি এসবের স্বপ্নই দেখে। মানুষকে সে মূল্য দিতে জানে না। একদিন আর দেখ মা, আমার শরীরটা ভালো যাচ্ছে না, আর তোদের দুই বোনকে এখন আমি বিয়ে দিয়ে একটা করে ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে বাঁচি। বাবা, আগে তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর ওসব কথা ভাবা যাবে। শোনো, বড়লোক বাড়ি ছাড়া আমি কিন্তু বিয়ে করব না, তাই আমার জন্য ছেলে দেখার আগে সব বিচার করে নিও। বোন, তুই কি পাগল? বাবার শরীরের এখন এই অবস্থা, আর তুই এসব কথা বলছিস? যা, ঘরে যা। কবে যে একটু বোধ হবে তোর। সবসময় তো সবকিছু বলার জন্য সবাই আমাকেই পায়। এই মেয়েটাকে নিয়ে আমি কি যে করব, ওর চিন্তায় মরে গিয়েও আমি শান্তি পাবো না। বাবা, তুমি এসব কথা একদম মুখে এনো না। ভুলে যেও না তোমার বড় মেয়ে এখনো বেঁচে আছে। এই জন্যই তো আমি একটু নিশ্চিন্ত। কিছুদিনের জন্য দীনেশ আবারও সুস্থ হয়ে উঠল। এবার সে ঠিক করলো তার দুই মেয়ে ঋতু ও মিতুর বিয়ে দেবে। মা, ঋতু, মিতু, তোদের জন্য আমি ছেলে দেখেছি, খুব ভালো। ওরা দুই ভাই, বড় ভাই কাটুরে ঋতুর জন্য, আর ছোট ভাই ব্যবসায়ী মিতুর জন্য। বাবা, তুমি আমাকে যার হাতে তুলে দেবে আমি সেটাই মেনে নেব। অন্যদিকে মিতু মনে মনে ভাবতে থাকে, ব্যবসায়ী, তার মানে নিশ্চয়ই অনেক টাকা। এবার বিয়ের পর আমি আমার সব স্বপ্নগুলো পূরণ করতে পারবো। আর দিদির বর তো কাটুরে, গরিব নিশ্চয়ই। যাই হোক, সেই দেখে আমার কাজ নেই। আমি যে রাজি সেটা বাবাকে জানিয়ে দিই তাড়াতাড়ি। বাবা, আমিও রাজি। তারপর দীনেশবাবু তার দুই মেয়ের যথাসাধ্য খরচ করে বিবাহ দিলেন। তুমি কাট কাটতে আর জঙ্গলে যাবে না? হ্যাঁ, যাব তো। তুমি তাড়াতাড়ি ভাতটা দাও, আমি খেয়েই রওনা হব। ঋতু ও মিতু দুই বোনের বাড়ি পাশাপাশি। কই গো গিন্নি, খেতে দাও, ব্যবসায় যেতে হবে তো নাকি? আমি পারবো না, আমি রান্না করতে পারবো না। মানে, তাহলে আমি খাবো কি? আমি কি করে জানবো? তাড়াতাড়ি রান্না চাপাও, নাহলে আমিও আজ থেকে ব্যবসায় যাব না। দেখি বাড়িতে টাকা আসে কি করে।
না না, আমি এখনই রান্না চাপাচ্ছি। তারপর শ্যাম খেয়ে তার দোকানে চলে গেল। এভাবে বেশ কয়েকদিন ভালোই চলছিল। মিতুদের অবস্থা তুলনামূলক ঋতুর থেকে ভালো। কিছুদিন পর গিন্নি, ও গিন্নি, কি ব্যাপার, তুমি না কাট কাটতে গেলে? তাহলে ফিরে এলে যে খালি হাতে? কাট কই? সর্বনাশ হয়ে গেছে গো গিন্নি। কেন, কি হয়েছে? জঙ্গল থেকে কাঠ কাটা নিষিদ্ধ করে দিয়েছে। জঙ্গল থেকে কাঠ কাটলে নাকি জরিমানা দিতে হবে। সে কি, তাহলে এখন আমাদের সংসার চলবে কিভাবে? সেই কথা ভেবে তো আমারও মাথা কাজ করছে না। হঠাৎ করে কেন এমন সর্বনাশ হলো আমাদের? সৎভাবে উপার্জন করলে মনে হয় শেষ পরিণতি এমনই হয়। অন্যদিকে মিতু সব আড়াল থেকে শুনল ঋতুদের কথা। সবসময় আমাকে খুব বলতো আমি এত টাকা টাকা করি কেন। এখন বুঝবি টাকা না থাকলে কি হয়। আমিও দেখব তোদের সংসার কিভাবে চলে এবার। কাজ থেকে শ্যাম যখন বাড়ি ফিরল, শোনো, তোমাকে একটা কথা বলার আছে। হ্যাঁ বলো, কি কথা? তোমার দাদার কাজ চলে গেছে। জঙ্গল থেকে নাকি কাট কাটতে বারণ করেছে কর্তৃপক্ষ। আর এখন সে হয়তো তোমার কাছে টাকা চাইতেও আসতে পারে, কারণ রোজগার তো বন্ধ। হ্যাঁ তো আসুক, তাদের সমস্যা কি? খবরদার, তুমি যদি 1 টাকাও দিয়েছো। এসব তুমি কি বলছো? আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি। তোমার টাকাগুলো সব আমাকে দাও। আমরা খুব শীঘ্রই একটা দালান বাড়ি বানাবো এই টাকা জমিয়েই। আর তাছাড়া আমাদের তো একটা সংসার আছে নাকি? এখন তোমার দাদা বা আমার দিদির সংসার দেখলে চলবে না। বুঝতে পেরেছো আমি কি বললাম? হ্যাঁ কিন্তু কোনো কিন্তু না আর। আসো, ভাত দিচ্ছি। অন্যদিকে রাম আপাতত ভাইয়ের থেকে কিছু টাকা ধার নিয়ে সংসার চালায়। তারপর কি করব না করব ভেবে দেখা যাবে। একদমই না, কারোর থেকে কোনো টাকা ধার নিতে হবে না। তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? ঘরে যা খাবার আছে তাতে 5-6 দিন চলে যাবে। আর এরই মধ্যে আমাদের কিছু একটা কাজ করার কথা ভাবতে হবে। কিন্তু গিন্নি, কাজ করব বললেই তো আর করা যায় না। কি করব সেটাই তো ভাবতে হবে নাকি? শোনো, আমি বলি কি, আমি না হাতের কাজ জানি অনেক রকমের। যদি আমি কিছু উল দিয়ে পুতুল, বাচ্চাদের জামা, খেলনা এসব তৈরি করে দিই, তাহলে তুমি গ্রামে গ্রামে বিক্রি করতে পারবে না? হ্যাঁ গিন্নি, পারবো, খুব পারবো। কিন্তু সেসব তৈরি করার জন্য তো অনেক টাকার পুঁজির দরকার। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আচ্ছা তুমি দাঁড়াও, আমি মিতুর কাছে কিছু টাকা চেয়ে দেখি। কিন্তু তুমি কেন? হ্যাঁ আমি। তারপর ঋতু মিতুর কাছে গিয়ে বলল, মিতু, তোর কাছে কিছু টাকা হবে রে? কেন দিদি, যেই দেখেছিস আমরা একটু ভালো আছি অমনি টাকা চাওয়ার জন্য চলে এসেছিস তাই না? এসব তুই কি বলছিস বোন? আমি ঠিকই বলছি, তুই তো আমার সুখ সহ্য করতে পারিস না। দয়া করে তুই এই সমস্ত কথা বলিস না। আমি চলে যাচ্ছি এখান থেকে। কি হলো, টাকা পেলে কিছু? না, আসলে ওদের একটু অসুবিধা চলছে, তাই আর সাহস পাইনি চাওয়ার। তুমি এক কাজ করো, আমার এই দুলটা বিক্রি করে যা টাকা হয়। হে, তুমি কি বলছো গিন্নি? শোনো, এরকম অনেক দুল বানাতে পারবো যদি আমাদের হাতে টাকা পয়সা আসে। কিন্তু না, আর কোনো কিন্তু না। তারপর রাম ঋতুর কানের দুল দুটো বিক্রি করে যে টাকা পেল, সেই টাকা দিয়ে কিছু উল নিয়ে এলো ঋতুর জন্য। তারপরে ঋতু সেই উলগুলো দিয়ে নানা রকম পুতুল ও খেলনার জিনিস তৈরি করে দিল রামকে বিক্রি করার জন্য। রাম গ্রামে গ্রামে সেই জিনিসগুলো নিয়ে ঘুরে বেড়াতে থাকে আর বলতে থাকে, উলের পুতুল নেবে গো, উলের পুতুল, খেলনা, বিভিন্ন রকম জিনিস আছে, কেউ নিলে নিয়ে যাও। গ্রামে গ্রামে সেগুলো বিক্রি করে বেশ ভালো টাকায় রোজগার হলো রামের। সন্ধেবেলায় সে যখন বাড়ি ফিরে এলো, গিন্নি, আজকে আমার ভালো টাকায় উপার্জন হয়েছে, আর গ্রামের মানুষ অনেকেই তোমার হাতের কাজের খুব প্রশংসা করেছে।
যাক বাবা, এ কথা আমার শুনেও শান্তি। দেখো, আমি আরো পুতুল তৈরি করেছি, সাথে আরো নানা রকম জিনিসও তৈরি করেছি। খুব সুন্দর হয়েছে, এগুলো আমি কালকে বিক্রি করতে নিয়ে যাব। এভাবে ভালোই চলছিল রামের সংসার। অন্যদিকে গিন্নি, সর্বনাশ হয়ে গেছে। এ কি, কি হয়েছে? আমার দোকানটা তো ভাড়া নেওয়া ছিল, অন্য একজন শহর থেকে এসে বেশি দামে সেই দোকানটা পুরো কিনে নিয়েছে। এখন সে আর ভাড়া দেবে না বলছে। কি বলছো কি? এখন কি হবে? আমার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সব যে ধ্বংস হয়ে যাবে। তারে এখন সংসার কিভাবে চালাবো সেই চিন্তা করছি। আর তুমি? ওদিকে দিদিদের সংসার কত ভালো, উন্নতির মুখ দেখেছে। দাদা গ্রামে গ্রামে ওই উলের পুতুল বিক্রি করে, আর তুমি? আচ্ছা, এখানে আমার কি দোষ? দেখো, আমার মাথা খারাপ করো না, তাড়াতাড়ি বাইরে গিয়ে একটা কাজ খোঁজো। আর যতক্ষণ না কাজ পাবে ততক্ষণ ঘরের চৌকাট পেরোবে না। যাও। শ্যাম বেরিয়ে গেল। অন্যদিকে মিতু মনে মনে ভাবতে থাকলো, আমরা না খেয়ে থাকবো আর তুই সুখে থাকবি? এ আমি কিছুতেই হতে দেব না। আজই একটা কোনো ব্যবস্থা করতে হবে। ঠিক সেদিন রাতের বেলা মিতু রামদের বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকে ঋতুর তৈরি করা সব পুতুল ও বিভিন্ন হাতের তৈরি জিনিসের ঝুড়িটা নিয়ে এসে পুড়িয়ে ফেলল। এখন দেখ কেমন লাগে। আমিও দেখবো সকালে তোর স্বামী কি নিয়ে বাইরে যায়। পরদিন সকালে ওগো, দেখে যাও, সব কি যেন নষ্ট করে দিয়েছে। এত কষ্ট করে তৈরি করা পুতুলগুলো কে যেন পুড়িয়ে ফেলেছে। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো গো! যে একটু ভালো রোজগার করছিলাম অমনি কারো সহ্য হলো না। আমরা তো কখনো কারো ক্ষতি করিনি, তবে আমাদের সঙ্গে কেন এরকম হয়? তুমি কেঁদো না, ঠিক একটা উপায় আমি বের করব। এই বলে ভাবতে ভাবতে বাড়ি থেকে বেরিয়ে পড়ল রাম। এখন কি করব? কেন এমন হলো? আমার দ্বারা কি কিছু সম্ভব? একটা গাছতলায় বসে ভাবতে থাকে রাম। তখন একটা বাচ্চা ছেলে তার কাছে এসে তাকে বলে, তুমি এখানে বসে কি ভাবছো? কে তুমি? আমি একটা ছেলে, আমি অনেক দূরে একটা গ্রামে থাকি। আচ্ছা বেশ। তুমি কোনো কিছু নিয়ে অনেক চিন্তিত মনে হচ্ছে। আমি তোমাকে একটা জিনিস দিতে পারি। কি জিনিস? আর কেনই বা তুমি আমাকে দিতে যাবে? কারণ তোমাকে আমার অনেক পছন্দ। যাই হোক, এই নাও, এই ঝুড়িটা তুমি রাখো। তুমি যা বলবে এই ঝুড়িতে তাই ভর্তি হয়ে যাবে। তবে হ্যাঁ, খুব কাছের মানুষ ছাড়া এ কথা তুমি কাউকে জানাবে না কিন্তু। আমি এখন চলি গো, বৃষ্টি আসতে পারে। আরে দাঁড়াও, আরে আশ্চর্য তো! তারপর ছেলেটি চলে গেল। অন্যদিকে রামও বাড়ি ফিরে এসে সব বলল ঋতুকে। কই দেখি, এই ঝুড়ি, আমায় উলের পুতুল এনে দাও দেখি। বলার সঙ্গে সঙ্গে সেই ঝুড়িতে ভর্তি হয়ে গেল উলের পুতুল। আরে, এই যে সত্যি। অন্যদিকে গিন্নি, কোনো কাজই নেই গো, এবার মনে হয় আমাদের সংসার আর চলবে না। এখন আমি সবার কাছে কিভাবে মুখ দেখাবো? এসব কথা ঋতু আড়াল থেকে শুনতে পেয়ে গেল মিতুর কাছে। শোন, এত চিন্তা করিস না। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। শ্যাম যেদিন আবার রোজগার করবে সেদিন না হয় তোরা আলাদা হয়ে যাস আবার, কিন্তু ততদিন তোরা আমাদের সঙ্গেই থাকবি। কিন্তু দিদি। দাদা, এটা কি ঠিক হবে? তুমি এত টাকা কোথায় পাবে? তারপর রাম তার ভাই শ্যামকে ঝুড়ির কথা জানালো। আমরা ঝুড়ির কাছে যা জিনিস চাইবো সে ঠিক আমাদের এনে দেবে। কিছু জিনিস বিক্রি করব, আর কিছু অন্য জিনিস চেয়ে সেগুলো সংসারের জন্য খরচ করব। দিদি, এতদিন আমি অনেক কথা শুনিয়েছি তোকে। আমি তোমায় ভুল ভেবেছি দাদা। ধুর বোন, ভাইদের দাদা দিদিরা সব সময় ক্ষমা করে, আবার বুকে টেনে নেয়। আয় এদিকে।
তারপর মিতু তার নিজের ভুল বুঝতে পারে ও তারা সবাই মিলে একসাথে থাকতে শুরু করে।